দাদা আজকে যুদ্ধের ময়দান থেকে দৌড়ানি খায়া জেলেনস্কি যাইতেছে আলোচনা করতে আবার আপনার ট্রাম্প কাকুর কাছে ভালো সব কিছু দিয়ে সে, কিন্তু তার আগে কিন্তু একটা রাশিয়া বার্তা দিয়ে দিয়েছে বেশ ভালো কিয়েভে অ্যাটাক করছে। এখন এই যে হামলা আলোচনা ঠিক আগে আমরা যে এখানে কথা বলতেছি আজকে রাতে বাংলাদেশ সময় রাতেই আলোচনাটা হওয়ার কথা আছে। তো এই আলোচনার আপনি কি ভবিষ্যৎ দেখছেন, নাকি আগের মতো সেই নাটক কোনো এক জায়গায় থেমে যাবে? চা ছাড়া কি এর আলোচনা জমে? সেটাই হলো কথা। আজকে যদি আলোচনা হয়, কালকে রাতের হামলায় কতজন মারা গেছে, ওয়ান্ডেড কতজন, 2 ডজনের বেশি আহত আর নিহত। হ্যাঁ, কি ক্ষয়ক্ষতি কি? জেলেনস্কি নিজের প্রশাসনে তো ঠিক নেই, সেটা দুর্নীতি। বারবার বলতেছে যে আমরা যে সহায়তা দিচ্ছি সেটা ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা। এটা তো গত দিনই তো জেলেনস্কির প্রশাসনে যে অভিযান চালালো দেশটা, তাদের দুর্নীতি দমন কমিশন, হ্যাঁ, দুর্নীতি বিরোধী যে সংস্থাগুলো আছে সেখানে তো যারা দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষায় তারা নিজেরাই বাধা দিয়েছে। তার মানেটা কি দাঁড়ায়? আমি যখন কোথাও দুর্নীতি অনুসন্ধানে যাব, যদি আমাকে কেউ বাধা দেয় তাহলে সেখানে আমি কি ধরে নেব? এখানে দুর্নীতি হচ্ছে বা হয়েছে। এবং দুর্নীতি এমন কিন্তু না যে বিষয়টা নতুন, কারণ এর আগেও কয়েক দফা জেলেনস্কি প্রশাসনের লোকজন হচ্ছে এই দুর্নীতির কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং বাইডেন প্রশাসনেও একবার অভিযোগ উঠছিল। ঠিক আছে, ফলে যেটা হচ্ছে কি, তো বিষয়টা তো স্বীকৃত, যেহেতু স্বীকৃত সেখানে এইটা নিয়ে জেলেনস্কির কথা বলার কোনো সুযোগ নেই। এখন এটা জেলেনস্কির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সে প্রমাণ করুক তার যে নির্বাচনী ওয়াদা সে দিয়েছিল দুর্নীতিকে 0 টলারেন্স, সেই 0 টলারেন্স জেলেনস্কি দেখাতে পারে কিনা, সেই দুর্নীতিমুক্ত তার প্রশাসন আছে কিনা, সেটা জেলেনস্কি প্রমাণ করুক। সেটা হচ্ছে জেলেনস্কির এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি না পারে তাহলে পশ্চিমা সহায়তা এমনিতেই কমে গেছে, আরও কমে যাবে। কারণ তারা তো আপনার যেটা তলাহীন ঝুড়িতে সাহায্য দিবে না, কারণ এর আগে বাইডেন প্রশাসনের সময় নগদ অর্থ তছরূপ করার অভিযোগ আসছিল। আপনি একটা সিলিন্ডারের বা পাইপের 2 মুখ খোলা, সেটার মধ্যে পানি দিয়ে আপনি ঢালতে থাকেন, আর আপনি যদি বলেন যে এই পাইপটা ভরে দাও, তাহলে সেটা কি সম্ভব? কখনোই সম্ভব না। দাদার কাছে আপনার প্রশ্ন যেটাতে আমি শুরুতেই করেছিলাম যে 20 দফা পরিকল্পনা, শান্তি নাকি সংঘাত, এই 20 দফায় কি আছে? 20 দফায় ল্যান্ড শপিং আছে, তারপর নিরাপত্তা কে দিবে, সৈন্য সংখ্যা কত থাকবে, প্লাস হচ্ছে আপনার ইউক্রেন পাহারা খেতে। আমার প্রশ্ন হলো যে ইউক্রেনের যে অর্থনৈতিক অবস্থা, তা কি ফ্রান্সের চেয়ে ভালো? না, ফ্রান্সের থাকে, ফ্রান্স, ইটালি, এদের তো ইতালির চেয়ে ভালো। ইতালি তো ঋণগ্রস্ত দেশ হয়ে গেছে। পোল্যান্ডের চেয়ে ভালো? পোল্যান্ডের অবস্থা খারাপ। রোমানিয়ার চেয়ে ভালো? নো। সুইজারল্যান্ডের চেয়ে ভালো? না, এই যুদ্ধটা সবার। ডেনমার্কের চেয়ে ভালো? তা আরো খারাপ। আচ্ছা, আমি অনেকগুলো দেশের নাম বলে ফেলছি। এখন আসি, ইরানের চেয়ে ভালো? তুরস্কের চেয়ে ভালো? না। হ্যাঁ, তুরস্কের চেয়ে ভালো, তুরস্কের তো ভালো। এখন আমি আপনাকে বলি, আমি এটা তো অর্থনীতি। এখন দেখেন, 8 লাখ সৈন্য চালানোর মতো সক্ষমতা কি ইউক্রেনের আছে কিনা? কখনোই না এই অবস্থায়। আমি যে জায়গাটাতে বলছি 8 লাখ সৈন্য, 8 লাখ সৈন্যের সেনাবাহিনী গড়ার সক্ষমতা ইউক্রেনের আছে কিনা? যদি না থাকে তাহলে এই যে 8 লাখ সৈন্য ইউক্রেন সেনাবাহিনী গঠন করতে যায় 8 লাখ সৈন্য দিয়ে, এই সৈন্যদের ভরণ পোষণ সেই টাকা কি পশ্চিমারা দিবে? কখনোই না। এবং যদি পশ্চিমারা দেয় তাহলে সেইটা কি ইউক্রেনে গণতন্ত্র হবে? নাকি গণতন্ত্রের আড়ালে এই সৈন্যকে আবারও রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যাবে? সেইটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ আমরা অনেক সময় আবেগে কথা বলি, বিষয়টা আবেগের না। 8 লাখ সৈন্য ভরণ পোষণ বা 8 লাখ সৈন্যের সেনাবাহিনী চালানো, সেটা মোটেই ছোট কথা না, সেটা অনেক বড় বিষয়। যদি 8 লাখ সৈন্য যদি ইউক্রেন জেলেনস্কি প্রশাসন বা এরপরে যে সরকারি আসুক তারা যদি চালাতে না পারে তাহলে কি হবে? তাহলে এই 8 লাখ সৈন্যের ধারণাটা কোত্থেকে আসছে? একদম সোজা সাপটা যদি কোশ্চেন করি, আবেগের বশে তো জেলেনস্কি 8 লাখ সৈন্যের কথা বলে নাই, হয়তোবা
কারণ হচ্ছে কি, যদি এখন ইউক্রেনের অর্থনীতির যে পরিস্থিতি, রাজনৈতিক যে পরিস্থিতি, সামাজিক যে পরিস্থিতি, এর মধ্যেও যদি জেলেনস্কি এই 8 লাখ সৈন্যের সেনাবাহিনী গড়ার চিন্তা করে, তাহলে এর চেয়ে বড় বেয়াকুব পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এর যে বড় বেকুব নাই। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা আমাদেরকে মতামতে জানিয়ে দিন। আর বারবার অনুরোধ করছি, বাংলা ভাষাভাষীদের মাঝে যারা দেশের বাইরে থাকেন আমাদের চ্যানেলটি ছড়িয়ে দিন। দাদা যেটা বলছিলাম যে বেকুব তো না, এই তো ধুরন্ধর জেলেনস্কি। এখন আসলে কোত্থেকে এটা? আসলে ধুরন্ধর না, জেলেনস্কি আসলেই বেকুব, লোভী বেকুব, দুর্নীতিবাজ বেকুব। অন্তত আমেরিকা একটা জিনিস বুঝে গেছে যে যুদ্ধ করে ইউক্রেনে রাশিয়াকে হারানো যাবে না, সম্ভব না। এখন দেখেন যে পশ্চিমারা হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানোর ওস্তাদ। তারা কি করে? নেগেটিভ তৈরি করে লাভ নাই। এখন একদম সর্বশেষ যদি আমি রাশিয়ার অর্থনীতি নিয়ে কথা বলি, যে ব্রিটেন এবং জার্মানির যে থিঙ্ক ট্যাঙ্ক তারা কি বলছে, যে রাশিয়ার মূল্যস্ফীতি 7% ক্রস করেছে। সাথে তারা এও বলেছে যে রাশিয়ার অর্থনীতি চাপের মুখে। তবে আরো কয়েক বছর ইউক্রেন যুদ্ধ চালিয়ে নেওয়ার পরে সেই অর্থনীতি কলাপস করবে, আরো কয়েক বছর। এখন দেখেন, আবার তারা এটাও বলেছে যে রাশিয়ার যে বাজেট, সেই বাজেটের 40% তারা সামরিক খাতে ব্যয় করে। এখন দেখেন, যখন কোনো দেশের সাথে যুদ্ধ হয় তখন সেই দেশের সামরিক খাত সংশ্লিষ্ট যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোর উৎপাদন বেড়ে যায়। রাশিয়াও তার বিকল্প নয়। রাশিয়ার সামরিক খাত, এমনকি চিপ তৈরি বা সার্কিট বোর্ড তৈরি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেইগুলো সার্কিট বোর্ড তো ড্রোনের জন্য তৈরি করছে। সেই ড্রোনটা ব্যবহার করা হবে কোথায়? যুদ্ধক্ষেত্রে। তার মানে সেই প্রতিষ্ঠান তো সামরিক খাতের পিছনেই কাজ করছে, সেটা তো অস্বীকার করা যাবে না। বিষয়টা তো এরকম। এখন দেখেন, যদি আপনি সামগ্রিকভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে হিসাব করেন, যে কৃষক ফসল উৎপাদন করছে সে কি খালি সাধারণ মানুষের জন্য উৎপাদন করছে? সে কি রাশিয়ার সেনাবাহিনীর জন্য উৎপাদন করছে না? অবশ্যই করতেছে। এখন আপনি 40% কিভাবে হিসাব করেছেন সেটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির উপরে ডিপেন্ড করবে। এটা হচ্ছে মূল বিষয়। এখন দেখেন, সাপ কখনো নিজের শরীর পাকায়া গর্তের মধ্যে ঢুকতে পারে না। জেলেনস্কিও পারে নাই, অতীতে কেউ পারে নাই। কেন বললাম? জেলেনস্কি এখন যে প্রস্তাব নিয়ে গেছে রাশিয়া, এর মধ্যে কি কিছু বিষয় ছাড়ের জন্য, কিছু বিষয় ছাড়ের মধ্যেও যেগুলো আছে এগুলো রাশিয়া মেনে নিবে না, একদমই মেনে নিবে না। আমি 28 দফা প্রস্তাব যখন যুক্তরাষ্ট্র দেয়, এর আগেই বললাম যে এই প্রস্তাব রাশিয়া মানবে না। কেন মানবে? আগে হচ্ছে যে কেন মানবে, সেই মানার একটা জবাব থাকতে হবে। তো রাশিয়ার কি ফ্রন্টলাইন ভেঙে পড়ে নাই? ফ্রন্টলাইন ভেঙে পড়েছে ইউক্রেনের। বিপদে পড়লে ইউক্রেন পড়েছে, তো রাশিয়া এখানে ছাড় দিবে কেন? এমন হবে যে এখনই যদি ইউক্রেন যদি এই পরিস্থিতি মেনে না নেয়, তাহলে যেটা হবে কি, রাশিয়ায় এক সময় ছাড়ের বিষয়ে জিরো টলারেন্স, পুরো ইউক্রেন দখল করে। এবং যেটা হচ্ছে যে রাশিয়া একদম স্ট্রেট বলবে, আমার যা চাও আমি তার থেকে এক চুলও নড়ব না।
আচ্ছা, নড়বে না পুতিন। আমি একটু দর্শকদের কাছ থেকে কয়েকটা কমেন্ট নিয়ে আসি। আমাদের প্রথম দর্শক হচ্ছে মোহাম্মদ রহমান। তিনি বলছেন, প্রিয় অনুষ্ঠান নিয়মিত দেখে এবং জিও পলিটিক্স নিয়ে অনেক কিছু জেনে বুঝে স্বাচ্ছন্দ্য বোধ করি। ধন্যবাদ আপনাকে। আর আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। কাজী রফিক লিখছেন, উনি দশমনিয়া পটুয়াখালী বাংলাদেশ থেকে দেখছেন এবং পটুয়াখালীবাসীদের আমাদের দুজনের তরফ থেকে আপনাদের অভিনন্দন এবং আমাদের এই ভিডিওগুলো আপনারা ছড়িয়ে দেন সেখানে। হাবিব নামে লিখছেন, আপনাদের অনুষ্ঠানটা সুন্দর, ধন্যবাদ আপনাকে। রতন সরকার বলছেন, ভারত বাংলাদেশের ভূমিকা কি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে, একটু বলেন তো। এখানে বাংলাদেশের কোনো ভূমিকা নেই, প্রথম থেকে নিউট্রাল। আর ভারতের বিষয় হচ্ছে ভারত রাশিয়াকে সাপোর্ট দিবে, এটা খুবই স্বাভাবিক। কারণ রাশিয়া ভারতের পরীক্ষিত বন্ধু, সামরিক খাত থেকে শুরু করে তেল সর্বক্ষেত্রে তাদের অনেক বড় অবদান আছে। আচ্ছা, কাজী রফিক লিখছেন, জেলেনস্কি হার্ট অল দুইটাই শেষ হয়ে গেছে, এখন জনগণের উচিত জেলেনস্কিকে বিচারে কাঠগড়ায় দাঁড় করে কঠোর বিচার করা। এটা ভবিষ্যতে একমত। দাদা, আপনি কি ইউক্রেনের মধ্যে থাকতে চান নাকি মিয়ানমারে ঢুকে যাবেন? যেখানে নিয়ে যাবেন। ইউক্রেনটা এখন সর্বশেষ এই আলোচনা কি ব্যর্থ হবে আপনি বলেন? কোনটা? ডেফিনেটলি ব্যর্থ হবে। কারণ হচ্ছে ব্যাটল ফিল্ডে রাশিয়া প্রচণ্ডভাবে এগিয়ে রয়েছে, এই সময় সে কোনো নেগোসিয়েশনে যাবে না। এটাই। এখন আসি যে আপনার 5 বছর পর আবার মিয়ানমারে একটা সাজানো নির্বাচন হচ্ছে। সাজানো নির্বাচন কারণ আপনি যদি ইতিহাস দেখেন, অং সান সুচিকে সরিয়ে দিয়ে আবার সামরিক জান্তারা ক্ষমতায় আসছে, তাদের অধীনে আবার নির্বাচন হচ্ছে। এটাকে কিভাবে দেখছেন আপনি এই নির্বাচনটাকে? এটা কি নির্বাচন হচ্ছে? নির্বাচন তারা বলছে, কিন্তু এটা হচ্ছে, দেখেন এটা কি নির্বাচন, এইটা হচ্ছে জান্তা সরকারকে বৈধতা দেওয়ার একটা নীল নকশা। রাইট। কারণ আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে কেন এটা নির্বাচন, নির্বাচনের তো একটা পরিবেশ লাগবে। আপনার একজন প্রার্থীর প্রচারণা নাই, প্রার্থী নিজেই মাঠে নামে না, আপনি বড় রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখছেন। তার মানেটা কি? আপনি কিংস পার্টি দিয়ে নির্বাচন করতেছেন, আর সেই নির্বাচন আপনি পশ্চিমাদের বৈধতা চান? পশ্চিমা কি, এটা তো বাংলাদেশই বৈধতা দেবে না। আর আশপাশে আর বাকিগুলো তো অনেক বড় বড় দেশ। এটা কোনো পাগল ছাড়াই নির্বাচনের তো কেউ বৈধতা দিবে না। কেন বৈধতা দিবে? যেখানে কিছু এলাকায় হচ্ছে নির্বাচনে বিলবোর্ড টানানো হয়েছে প্রার্থীদের প্রচারণার, এই বিলবোর্ড হচ্ছে সামরিক বাহিনীর লোকজন পাহারা দেয়। সুন্দর। এরকম প্রচারণা কোথাও দেখছেন পৃথিবীর? কোথাও কোনো নির্বাচনে হয়েছে? তার মানেটা কি? এটা হচ্ছে যে সামরিক জান্তা সরকার হচ্ছে কিংস পার্টি দিয়ে নির্বাচন করে যে কাজটা করতে চায়, সেটা হচ্ছে একটা প্রহসনের নির্বাচন করে তাদের যে সরকারের বৈধতা আদায় করতে চায়। কিন্তু পশ্চিমারা এটা থেকে সরে আসছে, পশ্চিমারা এই জিনিস বুঝে গেছে এবং এই জিনিস থেকে এই নির্বাচন স্বীকৃতি দিবে না, এটা জানিয়ে দিয়েছে। শেষ। এখন যেটা হচ্ছে যে এখন মিয়ানমারে যেটা চলছে, এই গৃহযুদ্ধ পরিস্থিতি আরও বাড়বে, আরও মানবিক সংকট হবে। হ্যাঁ, এবং সেইটাই দরকার। মিয়ানমারে আরও বেশি গৃহযুদ্ধ এবং আরও বেশি সংকট তৈরি না হওয়া পর্যন্ত জান্তা সরকার সরবে না। কারণ জান্তা সরকারকে যদি পতন না ঘটাতে পারে জান্তা সরকারের, তাহলে পরে মিয়ানমার ঠিক হবে না। কেন হবে না বলি, সংসদের 25% আসন হচ্ছে রিজার্ভ সেনাবাহিনীর জন্য, তো 25% এমনিতেই পেয়ে গেছে, আর কত শতাংশ লাগে সরকার গঠন করতে? তাহলে অভ্যুত্থান পরবর্তী যে সরকার হবে সে নিজে ডিসিশন নিবে এই সংবিধান টিকবে কি টিকবে না, এবং সেইটা করতে হবে কি একদম গরম তাৎক্ষণিক সময় নিলে চলবে না। অভ্যুত্থানের পরে সরকার গঠন করে প্রথমে এই কাজ করে ফেলতে হবে, না হলে পরে পারবে না, না হলে পরে বিপদ আছে। আচ্ছা, চীনের আমলা কিন্তু সব জায়গায় আছে, যেটা আমি দাদা জানতেছিলাম। এখন যেটা হচ্ছে কি, হ্যাঁ আস্তে আস্তে চীনের বিষয়। হ্যাঁ, চীন চাইবেই যে জান্তা সরকার হচ্ছে ক্ষমতায় থাকুক মিয়ানমারের। এখন হচ্ছে কি বিদ্রোহীদের চীনের সাথে নেগোসিয়েশন করতে হবে যে জান্তাকে রাখবে না। রাইট। এখন বিদ্রোহীরা খালি মাঠে করলে হবে না, দুদিকেই করতে হবে। কারণ হচ্ছে কি, মিয়ানমারের সবচেয়ে বড় ইনভেস্টর কে? চীন। সব দিক দিয়েই। আজকে যদি চীন সবকিছু বন্ধ করে দেয়, তাহলে কালকে যুক্তরাষ্ট্র ঢুকবে, পরিস্থিতি আরো খারাপ হবে।
রাইট, ডিপ স্টেট চলে আসবে সেখানে। ডিপ স্টেট ওত পেতে আছে, একদম জাস্ট ওত পেতে আছে। কতক্ষণে হচ্ছে মিয়ানমারে ঢুকবে। হ্যাঁ, চীন কত সে আজকে থেকে না 1997 সন থেকে। তো এখন যেটা হচ্ছে মিয়ানমারের জনগণ ডিসিশন নেবে তাদের দেশ তাদের কোন দিকে যাবে, এখানে এটা আমাদের বলার কিছু নেই। তাদের আমরা দেশের জনগণকে আলোচনার টেবিলে আলোচনা করতে পারি। ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গেছে ট্রাম্পের সাথে আলোচনা করতে, আর আমরা বসছি আপনাদের সাথে আলোচনা করতে। বিষয়টা এটাই, খালি জায়গা আর মানুষের পার্থক্য। সিদ্ধান্ত সাংবাদিক বসছি আপনাদের সামনে, আর তারা হচ্ছে দুই দেশের নেতারা বসছে আলোচনা দেশ ধ্বংসে। মূল জিনিস হচ্ছে ইউক্রেন বিক্রি হয়ে গেছে অনেক আগে। আর মিয়ানমারের অবস্থা খারাপ। মিয়ানমারের জনগণকে আসলে নির্ধারণ করতে হবে তারা কি চায়, তারা জান্তা সরকার চায় কি না, তারা কি চায়। চাপ তাদের তরফ থেকে আসতে হবে, এবং বিরোধী যারা রেবেল আছে তাদের তরফ থেকে দুইভাবে, দাদা যেভাবে বললো, দ্বৈতভাবে চাপটা আসতে হবে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের এই ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউকে, কানাডা, তারপরে মধ্যপ্রাচ্য, যেখান থেকে হোক, আমরা বাংলা ভাষীদের মাঝে এই ভিডিওগুলো ছড়িয়ে দেন, এবং কোথা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানিয়ে দেন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দুজনের তরফ থেকে ধন্যবাদ।